বাবা মার অপমান মেনে নিতে না পেরে জাগৃতিকে উচিত শিক্ষা দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতাকে নিয়ে ঘরে যাওয়ার সময় গীতার ফোন চলে এসেছে। ফোন করেছে চন্দ্রনাথ আর বলে, আপনি তো শুনেছি অগ্নিজিতের বাড়ির বউ হয়ে গেছেন, এখন কি আর আপনি ওনার বিরুদ্ধে কোনো কেস লড়বেন? আপনারা তো দুজনেই এখন সমান হয়ে যাবেন। তখনই গীতা বলে, কে বলেছে? আমি যেমন ছিলাম আমি তেমনই আছি, আমি কখনো বদলাবো না। আমি আপনাদের মতন দরিদ্রদের পাশে সবসময় থাকতে চাই, যারা ফিস দিতে পারেন না, যাদের সমস্ত কিছু নিঃস্ব হয়ে যায়, সেই সমস্ত মানুষদের পাশে গীতা এলএলবি সবসময় ছিল, আছে আর থাকবে। আপনাকেও জানাচ্ছি, আর এই যে অগ্নিজিৎ মুখার্জি, আপনাকেও জানাচ্ছি, আমি রিশার গৃহবধূর হত্যার কেসের তদন্ত করব। ইয়েস, করব আমি তদন্ত। এবার দেখি কে আমাকে আটকায়। বলেই ফোনটা কেটে দেয়। তখনই অগ্নিজিৎ বলে, এই এই ভদ্রভাবে কথা বলো, মুখ সামলে কথা বলো, তুমি কিন্তু প্রচুর অভদ্রতামি করছো। তখনই গীতা বলে, অভদ্রতামি আমি কিছু করিনি, এখনও অনেক কিছু বাকি আছে যা দেখবেন আর জ্বলবেন, কিন্তু কিছু করতে পারবেন না। আপনার মতন মোটা টাকা যারা ফিজ নেয়, যারা যারা আইনকে অন্ধ করে রাখে, তাদেরকে আমি ক্ষমা করি না, আর তাদেরকে ক্ষমা করতে পারবও না। এরপর মেহেক বলে, চলো ঘরে চলো, বলেই গীতাকে ঘরে নিয়ে যাচ্ছে। আর তারপরেই গীতা তখন বলে, এখন আপনারা সবাই যান। তখনই সবাই বলে, এ কি, নতুন বউ আস্তে আস্তে আমাদেরকে ঘর থেকে বার করে দিতে চাইছে? তখনই জাগৃতি বলে, ওর তো ক্যারেক্টারটাই এমন, কোনো কিছু জানে নাকি? ওর ওর কোনো শিক্ষা দীক্ষা নেই, কিছু নেই। তার মধ্যেই তখনই পদ্ম ফোন করেছে আর বলে যে, দিদি দিদি আমি এখানে আর থাকতে পারবো না, আমি জানি আমাকে কৃপান দাদা এবারে শেষ করে ফেলবে, আমি আর পারছি না, আমার খুব ভয় লাগছে। তখনই পদ্মকে বোঝাতে থাকে গিনি আর বলে, তুই এত ভয় পাচ্ছিস কেন পদ্ম? তুই কি ভেবেছিস গাছ কৌটো নিয়েছি বলে, হাতে দুটো চুড়ি পরেছি বলে তোকে আমি রক্ষা করতে পারবো না? সেটা কখনো হবে না। তোকে প্রথম থেকে যেমন নিরাপত্তা আমি দিয়ে এসেছি, আমি ঠিক তোকে নিরাপত্তা দেব। তুই যে কেন এত ভয় পাচ্ছিস? তুই ওই লোকটাকে ভয় পাচ্ছিস যে তোর সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে? শোন, তুই যদি ভয় পাস, তোকে ও আরও বেশি করে ভয় দেখাবে, তাই ভয় তুই পাবি না, বুঝতে পারলি? তোকে পুরো বস্তি নিরাপত্তা দেবে সেই দায়িত্ব আমি নিলাম, কিন্তু তুই পালানোর চেষ্টাটুকু করবি না। মনে রাখিস, এরপর ওই বাবুসোনার জেল হবে, আর সেই জেলটা এত বছরের হবে যে ওর রাগ তেজ সমস্ত কিছু ওই জেলের মধ্যেই শেষ হয়ে যাবে। চিন্তা করিস না তুই। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, ভজন এসব কি হচ্ছে? হ্যাঁ, কেন কেন তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসলে, তুমি আমাকে বলবে? ভজন তখন বলে, স্যার স্যার আপনি আমার ওপর একটু ভরসা রাখুন, এখন আমি একটা প্রেস মিট করব, আমরা জুনিয়ররা মিলে 7-8 জন মিলে প্রেস মিট করবো, এটাই জানাবো যে গীতা এলএলবির একটা ডিল ছিল অগ্নিজিৎ মুখার্জির বাড়ির বউ হয়ে আসা, এই বিয়েটাও হলো একটা ডিল, আর সেই সমস্ত কিছু ভাইরাল হয়ে যাবে। তারপর অ্যাডভোকেট গাঙ্গুলির কী অবস্থা হয় সেটা আপনি নিজের চোখে দেখে নেবেন। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কিন্তু আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে এটা ভেবেই যে ও এই বাড়িতে এসে এবার কি তাণ্ডবটাই না শুরু করবে। ভজন বলে, স্যার ওকে এত ভয় পাওয়ার কিছু নেই স্যার, ও একটা সাধারণ অ্যাডভোকেট, গাঙ্গুলিও কিচ্ছু করতে পারবে না। ওর কোনো টাকার জোর নেই, ওর টাকার কোনো ক্ষমতা নেই, ও টাকাই তো রোজগার করে না। আর এই শহরে আপনিও জানেন আমিও জানি, টাকা দিয়ে অনেক কিছুই করানো যায়। টাকা দিয়ে কাঠের পুতুলা হা করে, সেটা নিশ্চয়ই শুনেছেন। এর মধ্যেই তখন প্রলয় বলে, ওই আশাতেই থাকো ভজন, উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করো না, ভুলে যেও না গীতা কিন্তু এই বাড়ির বউ। ভজন তখন বলে, সেটা আমি খুব ভালো মতনই জানি, কি করতে হবে সেটাও জানি, আর তো ছাড়াছাড়ি করা যাবে না। এমন একটা সুযোগ এসে গেছে, এখন গীতার নামে এমনভাবে সব কিছু রটিয়ে দেব যে ও ভাবতেই পারছে না ওর জন্য কি অপেক্ষা করে রয়েছে। ওর চরিত্রে দাগ লেগে যাবে। ইয়েস, ওর চরিত্রে দাগ লাগবে। প্রলয় তখন বলে, দাদা দাদা তুমি ভজনকে বারণ করো, এখনও সময় আছে। কেন বুঝতে পারছো না? কেন তুমি এটা কেন বুঝতে পারছো না যে তোমার মতন অ্যাডভোকেটের দরকার আছে ওই সমস্ত মেয়েগুলোর যারা প্রত্যেক দিন নিপীড়িত হচ্ছে, প্রত্যেক দিন তাদের উপর অত্যাচার করা হচ্ছে? তুমি তো কোর্টের অ্যাসেট, তাহলে কেন তুমি শুরু করছো না এই সমস্ত কিছু, কেন? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, শোন, আমি অনেক কষ্ট করে ওকালতি পড়েছি, এটা আমার প্রফেশন, আর এটা আমার টাকা রোজগার করার জায়গা। আমি যদি সবাইকে ফ্রিতে বিচার পাইয়ে দিই, তাহলে আমারই বা চলবে কী করে, তাই না? তখনই প্রলয় বলে, যার কাছ থেকে নেওয়ার ক্ষমতা আছে তার কাছ থেকে নাও, কিন্তু যার দেওয়ার ক্ষমতা নেই সে কি করে দেবে বলো তো?
তুমি তুমি এরকমটা করতে পারো না দাদা, তুমি আমার কথাটা শোনো। বরং গীতা এসেছে তো খুব ভালো হয়েছে। এবারে গীতার সাথে মিলে তুমি এমন কোনো কেস লড়ো যেটায় তুমি সাহায্য করতে পারবে কাউকে। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি প্রথম থেকেই বলে দেয়, আমার পক্ষে সেটা করা সম্ভব না, বুঝেছিস? প্রলয় তখন বলে, তাহলে তোমার শেষ তুমি নিজেই দেখবে। অ্যাডভোকেট গাঙ্গুলি কিন্তু তোমাকে ছাড়বে না। আর ওর চোখে যে জেদ আমি দেখেছি, তারপরে আমার এই কথাটাই মনে হয়েছে যে তোমার দিন কিন্তু এবার শেষের পথে। তুমি চাইলেও কিছু করে উঠতে পারবেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমিও দেখিয়ে দেবো আমি কি পারি আর কি পারি না। এর মধ্যেই দেখা যায় যে বড়বাবুকে এসে ঢালি বলে, স্যার আপনার সাথে একটা কথা ছিল। তখনই অফিসার বলে, কি হয়েছে? এরপর কনস্টেবল বলে, স্যার অগ্নিকন্যা মানে অ্যাডভোকেট গাঙ্গুলির শুনলাম বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে তখন অফিসার বলে, কি বলছোটা কি? অগ্নিকন্যা বিয়ে করেছে? কাকে বিয়ে করেছে? ঢালি বলে, নামটা শুনলে স্যার আপনিও কাঁপতে শুরু করবেন। আর তার নাম হচ্ছে অগ্নিজিৎ মুখার্জির ছোট ছেলে স্বস্তিক মুখার্জি। আর শুনেই তো ওসির অবস্থা খারাপ হয়ে গেছে। আর বলে, না 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 না, এটা কিছুতেই হতে পারে না। ইন্সপেক্টর বলে, স্যার আমার এটাই মনে হচ্ছে। আর এটা হয়তো কোনো ডিলও হতে পারে। এবার পদ্মকে কি করে বিচার পাইয়ে দেবে, আমার তো সেটা নিয়েই ভয় হচ্ছে। অন্যদিকে তখন দেখা যায় যে ওসি ফোন করে জিজ্ঞেস করে, অগ্নিকন্যা শুনলাম নাকি তুমি মুখার্জি বাড়ির ছোট বউ হয়ে গেছো। এসব কি অগ্নিকন্যা? তুমি কি করতে চাইছো বলো তো? গীতা তখন বলে, স্যার স্যার আমি আপনার সাথে পরে কথা বলবো, কিন্তু আপনি যে খবরটা জেনেছেন সেটা একদম ঠিক কথা। এই কথাটা অস্বীকার করতে আমি পারবো না। তবে আপনাকে স্যার আমি সবটা জানাবো। ওসি বলে, কিন্তু তুমি এরকম ডিসিশন কেন নিলে? তুমি তো জানতে সবটা। তুমি কেন করলে অগ্নিকন্যা? তোমার ওপর খুব ভরসা ছিল। তুমি তো আইনি দিকটা দেখতে, আমি প্রশাসনিক দিকটা দেখতাম। এরকমভাবে অনেক মেয়েকে আমরা সঠিক বিচার পাইয়ে দিতে পারতাম অগ্নিকন্যা। গীতা বলে, বললাম তো বাবু আমাকে একটু সময় দিন, আমি একটু পরেই আপনাকে ফোন করছি, তারপর আপনার সাথে কথা বলছি। আর তখন এদিকে জাগৃতি বলে, করে কথা বলতে থাকো, কথা মাথা কিছু জানো না? লজ্জা করে না তোমার? তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, তাই না? কার সাথে কখন কী কথা বলতে হবে সেটাও তুমি জানো না। মা বাবাকে নিয়ে কথা বললে মাথা গরম হয়ে যায় অ্যাডভোকেট গাঙ্গুলির। আর বলে, শুনুন আপনারা না বেশি কথা বলতে আসবেন না। ছোটোবেলা থেকে আমার মা আমাকে সেভাবে খাওয়াতে পারেনি। আর আমার দুরারোগ্য হয়েছিল, তারপর থেকেই আমার স্পিচ প্রবলেম হয়ে গেছে। যাই হোক সেটা অন্য কথা। আপনাদের ব্যাপারে আমি নাক গলাতে যেমন চাই না, তেমনি আপনারাও আমার ব্যাপারে নাক গলাবেন না। এরপর গীতার হাত ধরে বলে, এই তো দুগাছা চুড়ি, সিটি গোল্ডের একটা গলার হার কোনো রকমের, আর ভাবছো এইসব নিয়ে এখন মোটা সোনার গয়না করিয়ে নেবে, মোটা পয়সা কামাবে এই বাড়িতে থেকে, তাই না? হবে না, তোমার এই ইচ্ছা আমি পূরণ হতে দেবো না। তখনই গীতা বলে, শুনুন আপনাদের এই চোখের জলের, কারো না কারো চোখের জলের টাকা দিয়ে এই যে মোটা গয়না পরা, প্রচুর পরিমাণে দামি দামি শাড়ি পরার কোনো ইচ্ছে আমার নেই। অগ্নিজিৎ মুখার্জিকে সৎ হতে বলেন, বুঝেছেন? তাহলে অনেকগুলো প্রাণ বেঁচে যাবে, অনেকগুলো মানুষ ন্যায় বিচার পাবে। আর চাই না, আপনাদের বাড়িতে থাকতেও চাই না। সঠিক সময় হলে আমি ঠিক এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আর তারপরেই সবটা জানতে পারবেন। কি জানার কথা বলছে গীতা জিজ্ঞেস করতে গীতা জাগৃতিকে বলে, সেটা সময় আসলেই আপনি জানতে পারবেন, তার আগে নয়। আর ওসিকে ফোন করে সব সত্যি বলে দেয় আর বলে, আমি আপনাকে সবটাই তো জানালাম, আপনি যেমনটা রয়েছেন আমার পাশে তেমনভাবেই থাকুন, বাকিটা আমি ঠিক সামলে নেব। ওসি তখন বলে, ঠিক আছে অগ্নিকন্যা, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে।